কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চা নাকি হাম ধরা পড়ছে। 56 জেলায় ছড়িয়েছে হাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। তেহরানের বিভিন্ন স্থাপনা ও শিল্প প্রতিষ্ঠানে মার্কিন ইসরায়েলি হামলা, মাথা নত না করার বার্তা ইরানের। সেনাপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এদিকে 56 জেলায় হাম ছড়িয়েছে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানীতেও বাড়ছে হামের প্রকোপ। আক্রান্ত হচ্ছে শিশুরা, আর হাসপাতালে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 100 শয্যার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ এতটাই বেশি, তিল ধারণের ঠাঁই নেই। সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়ছেন অভিভাবকরা। এদিকে দেশে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত আরও 947 জন। জ্বর আক্রান্ত সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের ওয়ার্ড থেকে ওয়ার্ডে ছুটছেন মা। গায়ে র্যাশ আর ফুসকুড়িতে ভরা ছোট্ট শিশু। রিপোর্টে নিশ্চিত হাম। আতঙ্কে কাঁদছেন মা। কোলের শিশু নিয়ে চারপাশে একই চিত্র, মায়েদের আহাজারি, শিশুদের কান্না। আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চা নাকি হাম ধরা পড়ছে। আমরা কি করব? আমরা কিছু করার নাই। রাজধানীর 100 শয্যার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন রোগীর চাপ কয়েক গুণ বেশি। বেডের বাইরে করিডোরেও চলছে চিকিৎসা। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। চিকেন পক্সে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। 10 দিন যাবত চিকিৎসা চলছে। জ্বর ছিল প্রথমে, পরে একটু ঘামাচির মতো। গতকালকে বলছে যে দুইটা যেহেতু একসাথে একটু রিস্ক ব্যাপার। মায়ের এরকম অবস্থা হয়েছে, মানে অতিরিক্ত বমি আর পাতলা পায়খানাটা বেশি, জ্বরও কমে না। 4-5 দিন ধরে হচ্ছে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের তথ্য বলছে, দেশের 64 জেলার মধ্যে 28 মার্চ পর্যন্ত অন্তত 56 জেলায় হাম শনাক্ত হয়েছে। তবে কিছু এলাকা এখন সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সংক্রমণের হার বেশি রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। বেশ কিছু জেলা ও সিটি কর্পোরেশন এলাকা সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এটাকে সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। যাদের বয়স 6 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সে সব বাচ্চাকে তাদের পূর্বে টিকা দেওয়া আছে অথবা নাই, সবাইকে টিকা দিয়ে দিতে হবে। এবং এই টিকাটাই আমাদের এখন প্রায়োরিটি দেওয়া। দিলে হবে কি, তাদের শরীরে ইমিউনিটি বুস্ট আপ হয়ে ওই যে ইমিউনিটির যে গ্যাপ যেটা আছে, সেই গ্যাপটা পূরণ না করা পর্যন্ত কিন্তু আমাদের বাচ্চারা এখন রিস্কি থেকে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় রোববার থেকে বেশি আক্রান্ত এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টিকাদানে অনীহা আর সচেতনতার অভাবেই বাড়ছে হামের সংক্রমণ। সময় মতো টিকা না নিলে ঝুঁকি আরও বাড়বে। অগণিত রোগ আছে যারা জ্বরের সাথে র্যাশ নিয়ে আসে, তাদেরকে কিন্তু আমরা যদি হাম হিসেবে অভিহিত করি, তো সেই বিষয়টাও কিন্তু আমাদের একটা কেস ডেফিনিশনের মধ্যে ঠিক করতে হবে। সত্যি সত্যি আমরা হাম কতগুলো আর হাম না কতগুলো সেগুলো। 2026 সালের মধ্যে দেশ থেকে হাম ও রুবেলা নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। তবে 2022 থেকে 2025 সাল পর্যন্ত সংক্রমণ বেশ নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা হঠাৎই বেড়ে গেছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে রবিবার থেকে হামের টিকা দেওয়ার ঘোষণা এলেও রাজশাহীতে মাঠ পর্যায়ে নেই কোনো প্রস্তুতি। কর্মকর্তারা বলছেন, এখনও কোনো চিঠি দেয়নি সরকার, তাই প্রস্তুতিও শুরু হয়নি। এদিকে হামের নতুন ধরন নিয়ে গবেষণার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মতিউর মুর্তজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা শহীদুল ইসলাম স্ত্রীর অসুস্থতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে হামের প্রকোপ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার 12 মাস বয়সী বাচ্চা আব্দুল্লাহর জন্য এখনো হামের টিকা না পেয়ে দুশ্চিন্তা বাড়ছে। শহীদুল ইসলাম জানান, বারবার উপজেলা স্বাস্থ্য অফিসে যোগাযোগ করলেও টিকার ব্যাপারে কিছুই জানানো হয়নি। আমার এলাকায় যায়নি আমার টিকা। ওরা বলছে যে আসবে, এখন পর্যন্ত আসেনি টিকা। চিন্তার ভিতরেই আছি আমরা। টিকা নেওয়ার পরও এবার 9 মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতাল থেকে আমরা বাড়ি যাচ্ছি, বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, অবশ্যই টেনশন কাজ করতেছে। যাতে বাচ্চা হয় এরকম ধরনের ভয়, সোয়াইসা রোগ যদি হয়। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে হাম হয়ে গেছে।
এখন বাচ্চার করুণ অবস্থা, শ্বাসকষ্টও হয়ে গেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পরও টিকাদান কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়নি মাঠ পর্যায়ে। সবাই আছেন সরকারি চিঠির অপেক্ষায়। খসড়া একটা তালিকা করা শুরু করেছি আমরা, কাজের প্রাথমিক পর্যায়ে আমরা কাজও শুরু করে দিয়েছি, মানে প্ল্যানিং এর। আশা করি যে আমরা যে নির্দেশনাটা পেলে আমরা পুরোপুরি আমরা প্রস্তুত হয়ে রবিবার থেকে আমরা টিকাদান কার্যক্রম শুরু করতে পারবো ইনশাআল্লাহ। মজুদ কিছু কিছু জায়গায় আছে, তো আমাদের কিছু ওষুধ তো কিছু তো আছে। হ্যাঁ, এখন এটা নিয়ে আমাদের হয়তো চলে আসবে আশা করছি 2-1 দিনের মধ্যে। এমন বাস্তবতায় হামের নতুন ধরন নিয়ে গবেষণা ও ব্যাপকভাবে টিকাদানের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ধরনের যখন আউটব্রেক হচ্ছে তখন ম্যাসিভ আকারে সেটা এখন টিকাদান কর্মসূচিতে যেতে হবে। আদৌ আমাদের এই যে মিজিলস যে আউটব্রেকটা হঠাৎ করে এরকম হচ্ছে বাংলাদেশের মতো জায়গাতে, এটার ভাইরাসটার গতি প্রকৃতিও কিন্তু আমাদের দেখতে হবে, তার জন্য গবেষণা দরকার। হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা। শয্যা সংকটে অনেকেই চিকিৎসাধীন মেঝে ও বারান্দায়, রয়েছে আইসিইউ এর চরম সংকটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানকে প্রস্তর যুগে পাঠানো হবে ট্রাম্পের এমন হুমকির পর শক্ত প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সংঘাতে সরাসরি জড়িয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথিরাও। অন্যদিকে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে একজোট হয়েছে 40টি দেশ। আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠছে হরমুজে চলাচল সুরক্ষিত করার প্রস্তাব। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই তেহরানের গবেষণা কেন্দ্র, সেতু ও ইস্পাত কারখানায় হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সময় শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসার কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে না। দেশটির সামরিক বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুরা সম্পূর্ণ অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। এর মাঝেই ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে যুদ্ধের জেরে অবরুদ্ধ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে একজোট হয়েছে অন্তত 40টি দেশ। সংকট নিরসনে আবারও পক্ষগুলোকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার একটি প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে এতে সামরিক শক্তি ব্যবহারের যে কোনো অনুমোদনের বিরোধিতা করেছে চীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আবারও বড় ধরনের রদবদল ঘটেছে। সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়। 4 বছর মেয়াদের 1 বছরের বেশি সময় বাকি থাকতেই তাকে সরিয়ে দেয়া হলো, যদিও এই বরখাস্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। জেনারেল জর্জ যুক্তরাষ্ট্রের 41তম আর্মি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দ্বিতীয়বারের মতো পর্তুগালের পার্লামেন্টে পাশ হলো নতুন নাগরিকত্ব আইন। এর আগে গত বছর আইনটি পাশ হলেও সাংবিধানিক আদালতের আপত্তিতে তা আটকে গিয়েছিল। এবার প্রেসিডেন্ট সই করলেই কার্যকর হবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে 10 বছর বসবাসের বাধ্যবাধকতা ও নানান কঠোর শর্ত। সরকারের এমন পদক্ষেপে চরম দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ লাখো অভিবাসী। বর্তমানে পর্তুগালে 5 বছর বৈধভাবে বসবাসের পর নির্দিষ্ট কিছু শর্ত মেনে নাগরিকত্বের আবেদন করা যায়। তবে নতুন এই আইন কার্যকর হলে এই সময়সীমা দ্বিগুণ হয়ে দাঁড়াবে 10 বছরে। পাশাপাশি নাগরিকত্বের জন্য পূরণ করতে হবে আরও কঠিন কিছু শর্ত। এদিকে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এর উদ্যোগে ছিল হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে, অন্য থিয়েটার টরন্টো ও অন্য স্বর টরন্টো। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল কবিতা, গান আর কথার নিপুণ বুননে, যেখানে এক মঞ্চে মিশেছিল স্বাধীনতার গান, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর শেক্সপিয়ারের অমর সব সৃষ্টি। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানাতে এই আয়োজন।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে কাল রাজপথে নামছে জামাত সহ 11 দল। দাবি আদায় ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনরায় অস্বীকারী ফ্যাসিবাদের সূচনা। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত 11 দলের লড়াই অব্যাহত থাকবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নের সংসদীয় উত্তাপ এবার রাজপথে। সংসদে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় রাজপথে আন্দোলনের ঘোষণা দেয় বিরোধী দল। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে জনগণের কাছে আসতে বাধ্য করেছে সরকার। সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেমন আগে নেমেছি, এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনরায় অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। এ সময় তিনি বৈশ্বিক সংকটে সবাইকে নিয়ে দেশ গড়ার কথাও বলেন। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এ সময় জুলুমের বিরুদ্ধে সবাইকে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই এখন আপনারা তুলে ধরবেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনায় বদলে যাচ্ছে জনজীবন। রোববার থেকে 1 ঘন্টা কমছে সরকারি বেসরকারি অফিসের সময়। তবে আজ থেকেই মার্কেট ও শপিং মল বন্ধ হচ্ছে সন্ধ্যা 6টায়। শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং ক্লাস অনলাইন ও সশরীরে দুটি রেখেই এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে রবিবার চূড়ান্ত হবে সিদ্ধান্ত। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। জনসংখ্যার বিবেচনায় বিশ্বের বৃহত্তম নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে ঢাকার জনসংখ্যা প্রায় 3,66,00,000 লাখ। শুধু এই নগরী নয়, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে বদলে যাবে গোটা দেশের জীবন। 1 ঘন্টা কমছে সরকারি বেসরকারি অফিসের সময়। নতুন নিয়মে সকাল 9টা থেকে অফিস চলবে বিকেল 4টা পর্যন্ত। বিদ্যুৎ খরচ কমাতে দিনের আলো থাকলে কর্মস্থলে বন্ধ রাখতে হবে বৈদ্যুতিক বাতি। এসির তাপমাত্রা রাখতে হবে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় আলোকসজ্জা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সরকার যেটা আমাদের জন্য করছে, নতুন সরকার, সেটা আমরা সাধুবাদ জানাই। আর এখন যেহেতু সব জায়গায় বিশ্বতে যুদ্ধ লেগেছে, সেই জন্য আমি মনে করি অবশ্যই আমরা যদি এটা অল্প কম তেল খরচ হয় আর জ্বালানি যেহেতু কম লাগতেছে, আমরা অবশ্যই এটা সাপোর্ট করছি। যেহেতু দেশে আমাদের একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, তো এই ক্রাইসিস মোমেন্টে সবাইকে আমাকে মিলিয়ে কাজ করতে হবে। আমি একা কাজ আসবো, আরেকজন আসবে না, এরকম হবে না। জনগণকে সবাইকে ওতপ্রোতভাবে এগিয়ে যেতে হবে। এর জন্য যে ভয়াবহ পরিস্থিতি চলে আসছে, এটা আসলে কোনো উপায় নাই, সরকারের বিধায় তারা এটা করতে বাধ্য হচ্ছে। শুধু অফিস সূচি নয়, পরিবর্তন আসছে ব্যবসা বাণিজ্যেও। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে বন্ধ মার্কেট ও শপিং মল। বেশিরভাগ মানুষ স্বাগত জানালেও শপিং মলের দোকানিরা বলছেন আরো 1 ঘন্টা সময় বাড়ালে তাদের জন্য ভালো হতো। আমরা চাচ্ছি যে মার্কেট সরকার যেটা ফার্স্ট টাইম বললো যে 8টা পর্যন্ত পারফেক্টলি ছিল, 6টা হলে আমাদের বেচা কিনা সন্ধ্যায় আমাদের বেশি হয়। এখন 6টা বাজে বন্ধ করে দেয়, তা আমাদের তো অনেক লোকসান হয়ে যাবে। কারণ এখন দিনের বেলা যে প্রচন্ড গরম, গরমে তো কাস্টমার বের হয় না। যদি 6টা বাজে বন্ধ করে দেয় তাহলে তো মানুষ কেনাকাটা করবে কোন সময়। আর এখন তো দুপুর টাইম, লাঞ্চ টাইম, এই সময় সবাই বাসায় থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানো ও ক্লাস অনলাইন ও সশরীরে দুটি রেখেই এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার চূড়ান্ত হবে সিদ্ধান্ত। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না চালকরা। বন্ধ রয়েছে অনেক পাম্প। এমন পরিস্থিতিতে মানুষের ভোগান্তি বাড়ছেই। সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর এক ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেল জ্বালানি তেল কিনতে আসা চালকদের দীর্ঘ সারি। কেউ এসেছেন রাতে, কেউ ভোর থেকেই অপেক্ষায়।
লাইনে আছেন ঘন্টার পর ঘন্টা ধরে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। 2.5 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই ফার্স্ট টাইম এরকম হচ্ছে, আগে এরকম ছিল না। আমরা ভোর 5টার থেকে এখানে লাইনে দাঁড়িয়েছি, কেউ রাত 2টা বাজে এসে দাঁড়াইছে, কিন্তু এখানে মাইকিং করে বলা হয়েছে কিন্তু একটা আগে তেল আসবে না। ট্যাঙ্কি খালি করতেছে ওদিকে নিয়ে, বোতল জাত করে ওদিকে বিক্রি করতেছে। আবার কেউ কেউ ওই পাম্পের মালিকও রাতের অন্ধকারে ড্রাম ভরি ভরি নিয়ে যায় সরা ফেলতেছে। ডিজেল ও অকটেনের ঘাটতি বেশি, এতে গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সব ক্ষেত্রেই বেড়েছে ভোগান্তি। গাড়ি তো চালাইতে হবে, চাকরি বাঁচাইতে গেলে অনেক কষ্ট তো করতেই হবে মানুষের। প্রায় 5 ঘন্টা পর ভাই তেল পাইলাম ভাই। প্রচুর ভোগান্তি, প্রচুর ভোগান্তি ভাই, এগুলো ঠিক না। ওনারাই যদি মনে করেন বাহিরের লোকদেরকে তেল বিক্রি না করে ড্রামের মধ্যে, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাবো। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার বিপরীতে পর্যাপ্ত তেল মিলছে না। এদিকে অনিয়ম ঠেকাতে তৎপর ট্যাগ অফিসার। পাম্পের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া বা তেল মজুতকরণ এইসব বিষয়গুলো দেখা হলো আমাদের মূল কাজ। কালোবাজারি রোধ করার জন্যই আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আশা করি গভর্নমেন্টের যে উদ্যোগ, সেই উদ্যোগ সফল হবে। দ্রুত সমাধান না এলে ভোগান্তি বাড়বে আরও, বলেছেন ভুক্তভোগীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। চৈত্রের শেষে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন, বাড়ছে হিটস্ট্রোক সহ নানান স্বাস্থ্য ঝুঁকি। বগুড়ায় বৃহস্পতিবার মারা যান এক রিকশা চালক। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সামনে গরমের সময়, যার আজ পাওয়া যাচ্ছে বেশ কদিন ধরেই। রোদ আর ভ্যাপসা গরম পড়ছে, ভর দুপুরে রাস্তাঘাটে কমছে মানুষের আনাগোনা। গরম থেকে বাঁচতে সমাগম বাড়ছে ছায়াযুক্ত স্থানে। খেটে খাওয়া মানুষদের গরমের মধ্যে বের হতে হচ্ছে জীবিকার প্রয়োজনে। গরম তো খুব তীব্র, মাথার যে ইয়াটা এটা খেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছি, কিন্তু তারপরে এটা কিছুক্ষণ গরমে থাকা যাচ্ছে না, সে গরম, তীব্র গরম। বগুড়ায় বৃহস্পতিবার 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ওই দিনের তীব্র গরমে এক রিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তার মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। আসলে রোদের মধ্যে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়, গা মাথা ঘামে ঘামে উঠছে, শরীর দুর্বল হয়ে আসছে। অতিরিক্ত গরমটা শরীর ওইভাবে নিতে পারে না, আর সে একটা অ্যাজমার রোগীও ছিল। ও তো হিট স্ট্রোক করে মারা গেছে ভাই। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ছিল। না ওই লোকটা পরিবারের লোকজন এসে নিয়ে গেছে। হ্যাঁ, ওইটাই আমিও শুনলাম। আমার যে আইসি বনানী ফাঁড়ি পুলিশ গেছিল, ওদের কাছে শুনলাম পরিবারের লোকজন নিয়ে গেছে। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঠান্ডা পানি অথবা পুরো শরীর ভিজিয়ে দিয়েও যদি লক্ষণগুলো উন্নতি না হয়, তাহলে দ্রুত ভিত্তিতেই ডাক্তারের হাসপাতালে আমাদের জরুরি বিভাগে যোগাযোগ করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি ভিত্তিতে নেওয়া উচিত বলে আমি মনে করি। পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়তে পারে, তীব্র গরম পড়তে পারে দেশ জুড়েই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।